নমস্কার বন্ধুরা, ইতিহাস যেখানে প্রতিটি ইটের খাজে কথা বলে আর পোড়ামাটির শৈল্পিক ছোঁয়ায় যেখানে প্রাণ পায় প্রাচীন স্থাপত্য, আজ আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের সেই অনন্য মন্দির নগরীতে, ভাগীরথীর তীরে অবস্থিত বর্ধমান জেলার এক গর্ব, অম্বিকা কালনা। 1500 শতকের ঐতিহ্যবাহী এই কালনা শহর যেমন তার ইতিহাসের জন্য পরিচিত, ঠিক তেমনি এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন, কোন কোন জায়গাগুলো মিস করা একদমই চলবে না, অপূর্ব সব মন্দিরের পেছনের ইতিহাস, এবং অবশ্যই দুপুরে পেট পুড়ে খাওয়ার সেরা ঠিকানা। তাই আপনি যদি ইতিহাস প্রেমী হন বা ছুটির দিনে একদিনের জন্য কোথাও ঘুরে আসতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। চলুন তবে শুরু করা যাক আজকের কালনা সফর। কম খরচে অম্বিকা কালনা আসার সবথেকে ভালো উপায় হলো লোকাল ট্রেন। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা দাঁড়িয়ে আছি ব্যস্ত শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন কাটোয়া লোকাল সকাল 8:05 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ভাগ্য ভালো, আজ ট্রেনে খুব একটা ভিড় নেই, তাই জানলার ধারের সিটটাও পেয়ে গেছি। ট্রেন ঠিক সময়েই ছেড়ে দিল। শিয়ালদা স্টেশনের ভিড় কাটিয়ে ট্রেন যখন শহর ছেড়ে গ্রাম বাংলার বুক চিরে এগোতে শুরু করলো, বাইরের দৃশ্যগুলো জাস্ট অসাধারণ। দুপাশের সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। প্রায় 2.5 ঘন্টার যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশনে। স্টেশনের বাইরে আসতেই চোখে পড়বে টোটো স্ট্যান্ড। কালনা ঘুরে দেখার সবথেকে ভালো উপায় হলো একটি টোটো ভাড়া করা। আমরা একটু দর কষাকষি করে 350 টাকায় সারাদিনের জন্য একটা টোটো ঠিক করে নিলাম। কালনা শহরটা খুব প্রাচীন, তাই এর রাস্তাগুলো বেশ সরু। আমাদের প্রথম গন্তব্য সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আপনারা কি জানেন, কালনা শহরের নামের সাথে দেবী অম্বিকার নাম জড়িয়ে আছে? কালনার প্রধান দেবী মা সিদ্ধেশ্বরীকে অনেকেই অম্বিকা রূপেও পূজা করেন, আর সেই নাম থেকেই এই শহরের নাম অম্বিকা কালনা। কালনার সিদ্ধেশ্বরী কালীবাড়ি অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো। আমরাও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। শোনা যায় মূল মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ঋষি অম্বরীশ। পরবর্তীকালে আনুমানিক 1739 সালে বর্ধমান রাজবাড়ির তৎকালীন রাজা চিত্রসেন রায় বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এখানকার অধিষ্ঠাত্রী দেবী সিদ্ধেশ্বরী কালী স্থানীয়ভাবে বড়মা নামেও পরিচিত। বলা হয় এক সময় এখানে পঞ্চমুণ্ডির আসনে বসে তান্ত্রিকরা সাধনা করতেন। ভক্তদের বিশ্বাস মা সিদ্ধেশ্বরী অত্যন্ত জাগ্রত। বহু মানুষ মানত পূরণ করতে এবং মনের শান্তি খুঁজতে এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। কালীবাড়ি চত্বরে প্রবেশ করলে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি শিব মন্দির চোখে পড়বে। এই মন্দিরগুলো সাধারণত আটচালা বা পঞ্চরত্ন শৈলীতে নির্মিত।
এই মন্দির দর্শন করে বেরিয়ে আমরা এলাম সাধনা কুঞ্জতে। সিদ্ধেশ্বরী কালীবাড়ির ঠিক বিপরীতে অবস্থিত এই সাধনা কুঞ্জটি মূলত শ্রী শ্রী রঞ্জন ব্রহ্মচারী এবং তার অনুগামীদের সাথে যুক্ত। সাধক রঞ্জন বাবা ছিলেন মা সিদ্ধেশ্বরীর একনিষ্ঠ উপাসক। কথিত আছে তিনি এই কুঞ্জেই অবস্থান করতেন এবং এখান থেকেই মায়ের মন্দিরের দিকে মুখ করে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন থাকতেন। তার প্রয়াণের পর এটি একটি স্মৃতিতীর্থ এবং সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। এই দুটি মন্দির দর্শন করে আমরা আবার টোটোতে চড়ে বসলাম। আমাদের পরের গন্তব্য শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দির। অম্বিকা কালনার মন্দির স্থাপত্যের ইতিহাসে শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই মন্দিরটি 1754 সালে মহারানী ব্রজকিশোরী দেবী নির্মাণ করিয়েছিলেন। শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দির বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীর একটি বড় উদাহরণ হিসেবে গণ্য হয়। মন্দিরের দেওয়ালে একসময় অত্যন্ত সূক্ষ্ম পোড়ামাটির বা টেরাকোটার কাজ ছিল, যদিও সময়ের সাথে সাথে সংস্কারের কারণে অনেক কাজ নষ্ট হয়ে গেছে। মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণ বা বাসুদেবের অতি সুন্দর একটি বিগ্রহ পুজো করা হয়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। আমরাও মন্দিরটা ঘুরে দেখলাম। আমাদের পরের গন্তব্য গোপালজি মন্দির। 1766 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তিলকচাঁদ বাহাদুরের নির্দেশে এবং তার মহিষী মহারানী বিশান কুমারী দেবীর তত্ত্বাবধানে নির্মিত গোপালজি মন্দির বাংলার টেরাকোটা শিল্পের এক অনন্য উদাহরণ। এই মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের বিরল পঞ্চবিংশতি রত্ন বা 25টি চূড়া বিশিষ্ট শৈলীতে নির্মিত। 3টি স্তরে এই 25টি চূড়া সাজানো থাকে। একদম নিচের স্তরে 12টি চূড়া থাকে, মাঝের স্তরে 8টি, তার ওপরের স্তরে 4টি এবং শীর্ষে একটি বড় চূড়া রয়েছে। মন্দিরের সামনের দেওয়ালে এবং খিলানে অসাধারণ পোড়ামাটির কাজ দেখে চোখ ফেরানোই দায়। এই পোড়ামাটির কাজে মূলত ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। মন্দিরের মূল গর্ভগৃহে শ্রী গোপালজি এবং রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আমরাও দর্শন করে রওনা দিলাম পরের গন্তব্যের দিকে। অম্বিকা কালনার অন্যতম পবিত্র এবং ঐতিহাসিক স্থান হল ভগবান দাস বাবাজির আশ্রম, যা মূলত শ্রী শ্রী নামব্রহ্ম জিউ মন্দির নামেও পরিচিত। ভগবান দাস বাবাজি ছিলেন 19 শতকের একজন অত্যন্ত প্রভাবশালী এবং উচ্চপদস্থ বৈষ্ণব সাধক। বলা হয় ভগবান দাস বাবাজির ভক্তি এতটাই গভীর ছিল যে দেশ বিদেশের বহু মানুষ তার সান্নিধ্য পেতে কালনায় আসতেন। শোনা যায় 1870 সালে শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং এই আশ্রমে এসেছিলেন। আশ্রম প্রাঙ্গণে ওনার সমাধি রয়েছে। ভক্তরা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এই আশ্রমের অন্যতম রহস্যময় এবং পবিত্র অংশ হল পাতাল গঙ্গা। এটি মূলত আশ্রম প্রাঙ্গণে অবস্থিত একটি অতি প্রাচীন এবং পবিত্র কূপ বা জলাশয়,
লোককথা ও ভক্তদের বিশ্বাস অনুযায়ী ভগবান দাস বাবাজি একবার গঙ্গা স্নানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু বার্ধক্য বা অন্য কোনো কারণে তার যাওয়া সম্ভব হচ্ছিল না। কথিত আছে, তার গভীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা এই কূপের মাধ্যমেই পাতাল থেকে এখানে প্রকট হয়েছিলেন। এবার আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যা দেখার জন্য পর্যটকরা দূর দূরান্ত থেকে আসেন, 108 শিব মন্দির। অম্বিকা কালনার স্থাপত্যের মুকুটে শ্রেষ্ঠ পালক হল 1809 সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুরের দ্বারা নির্মিত এই 108টি শিব মন্দির, যা নবকৈলাস মন্দির নামেও পরিচিত। আমরা ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরগুলো একটি বিশাল প্রাঙ্গণের মধ্যে দুটি সমকেন্দ্রিক বৃত্তে সাজানো। বাইরের বৃত্তে 66টি মন্দির রয়েছে। এই মন্দিরগুলোতে অল্টারনেটিভভাবে সাদা এবং কালো রঙের শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। বাইরের বৃত্ত ঘুরে দেখার পর আমরা ভিতরের বৃত্তে প্রবেশ করলাম। এখানে 42টি মন্দির রয়েছে। এই বৃত্তের সবকটি শিবলিঙ্গই ধবধবে সাদা। প্রতিটি মন্দিরই বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। ছোট ছোট মন্দিরের এই সুশৃঙ্খল সারি দেখতে অনেকটা জপমালার মতো মনে হয়। আমরাও দর্শন করে বেরিয়ে এলাম। এই নবকৈলাস মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কালনার রাজবাড়ি কমপ্লেক্স। আমরা ভেতরে প্রবেশ করে দেখি বিশাল এলাকায় অনেক প্রাচীন মন্দির ছড়িয়ে আছে। প্রথমেই চলে এলাম প্রতাপেশ্বর মন্দিরের সামনে। 1849 সালে রাজা প্রতাপ চাঁদের স্মরণে তার স্ত্রী মহারানী পিয়ারী কুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। এটি একটি রেখ দেউল শৈলীর মন্দির, যার উপরের অংশটি কার্ভ করা বা বাঁকানো। এই মন্দিরের চারদিকের দেওয়ালের পোড়ামাটির কাজ এতটাই ঘন আর সূক্ষ্ম যে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন। এই প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল রাসমঞ্চ। বর্ধমানের মহারাজারা ছিলেন পরম বৈষ্ণব। রাজবাড়ির প্রধান মন্দিরগুলোতে সারা বছর পূজা হলেও কার্তিক পূর্ণিমার রাস উৎসব ছিল রাজপরিবারের সবচেয়ে বড় উৎসব। সেই বিশেষ উৎসবের জন্যই এই বিশাল রাস মঞ্চটি তৈরি করা হয়েছিল। কালনার রাস মঞ্চটি বাংলার চিরাচরিত আটচালা মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। এর গঠনশৈলীতে একটি রাজকীয় জাঁকজমক লক্ষ্য করা যায়। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লালজি মন্দিরের কাছে। লালজি মন্দিরটি কালনা রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে অবস্থিত সবচেয়ে প্রাচীনতম মন্দির হিসেবে স্বীকৃত। 1739 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র রায়ের মাতা মহারানী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করান। এই লালজি মন্দিরও ঐতিহ্যবাহী 25 রত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ এর ছাদে মোট 25টি চূড়া বা রত্ন রয়েছে। বাংলার মন্দির স্থাপত্যে এই 25 রত্ন শৈলী অত্যন্ত বিরল এবং রাজকীয় আভিজাত্যের প্রতীক।
এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল নাটমণ্ডপ, যা একসময় ধর্মীয় সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল। ভেতরে প্রবেশ করে দেখি মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আজও এখানে নিত্য পূজা হয়ে থাকে, বিশেষ করে ঝুলন যাত্রা এবং রাস পূর্ণিমার সময় এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয়, যা দূর দূরান্তের পর্যটক ও পুণ্যার্থীদের আকর্ষণ করে। লালজি মন্দিরের গায়ে যে সূক্ষ্ম পোড়ামাটির কাজ রয়েছে তা আজও দর্শকদের মুগ্ধ করে। মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়েছে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্য, তাছাড়াও তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থা, শিকারের দৃশ্য এবং রাজকীয় শোভাযাত্রা। আমরাও মুগ্ধ হয়ে সেই কারুকার্য দেখলাম। মন্দির থেকে বেরিয়েই রয়েছে পঞ্চরত্ন মন্দির। 1900 শতকে নির্মিত এই আটচালার শিব মন্দিরগুলো বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত। এই মন্দিরগুলি দেখতে দেখতেই খেয়াল করলাম দূরে কালনার রাজবাড়ি দেখা যাচ্ছে। এই রাজবাড়ির একটা অংশ এখন স্কুলে পরিণত হয়েছে। এবার আমরা প্রবেশ করলাম কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। লালজি মন্দিরের পর এটি এই চত্বরের দ্বিতীয় বৃহত্তম মন্দির। 1752 সালে বর্ধমানের মহারাজ তিলকচাঁদ বাহাদুরের দ্বারা নির্মিত কৃষ্ণচন্দ্রজি মন্দির তার বিশাল আকার এবং সূক্ষ্ম কারুকার্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। লালজি মন্দিরের মতো এটিও একটি 25 রত্ন বা 25টি চূড়া বিশিষ্ট মন্দির। ছাদের 3টি স্তরে এই চূড়াগুলি এমনভাবে সাজানো যে মন্দিরটিকে দূর থেকে একটি পাহাড়ের মতো মনে হয়। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের সবচেয়ে বড় সম্পদ হল এর দেওয়ালের পোড়ামাটির কাজ। প্রবেশদ্বার এবং সামনের দেওয়ালে খোদাই করা নকশাগুলো লালজি মন্দিরের চেয়েও অনেক বেশি সূক্ষ্ম এবং বিস্তারিত। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম গর্ভগৃহে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপূর্ব বিগ্রহ রয়েছে, যাদের নামানুসারে এই মন্দিরের নাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির দর্শন করে আমরা চলে এলাম বিজয় বৈদ্যনাথ মন্দিরের সামনে। এই মন্দিরটিও বর্ধমানের মহারাজা তিলকচাঁদ বাহাদুর 1764 সালে নির্মাণ করিয়েছিলেন। এটি মূলত একটি আটচালা রীতির মন্দির। বাংলার ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আদলে তৈরি এই স্থাপত্যশৈলী সেই সময়ে অত্যন্ত জনপ্রিয় ছিল। আমরা ভেতরে ঢুকে দেখলাম মন্দিরটি মহাদেব বা শিবকে উৎসর্গ করা হয়েছে। এত কিছু দেখার পর আমরা রাজবাড়ি চত্বর থেকে বেরিয়ে টোটোতে বসে পড়লাম আমাদের পরের গন্তব্য শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দির।
কালনা মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি। আমরা এলাম শ্যামসুন্দর মন্দিরে, যা স্থানীয়ভাবে নিতাই গৌড়ের মন্দির নামেও পরিচিত। 1500 শতাব্দীতে মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্ষদ শ্রী গৌরীদাস পণ্ডিত কালনার এই স্থানেই বাস করতেন। কথিত আছে, মহাপ্রভু যখন কালনা ছেড়ে চলে যেতে উদ্যত হন, তখন বিরহকাতর গৌরীদাস পণ্ডিত তাকে বাধা দেন। তখন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নিজেদের অবিকল দুটি নিমকাঠের মূর্তি তৈরি করে ওনাকে দিয়ে যান। বিগ্রহের ছবি তোলা বারণ, তাই ভেতরে দৃশ্য দেখাতে পারলাম না। এবার আমরা চলে এলাম শ্রী মহাপ্রভুর বিশ্রামস্থল বা অমলিতলা। এই স্থানের ইতিহাস 1600 শতাব্দীর শুরুতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অম্বিকা কালনা সফরের সাথে সরাসরি যুক্ত। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যখন নৌকায় শান্তিপুর থেকে নগরদ্বীপ যাচ্ছিলেন, তখন তারা কালনার এই ঘাটে পদার্পণ করেন। লোককথা অনুযায়ী এই স্থানে আসার পর মহাপ্রভু একটি তেঁতুল গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। দীর্ঘ পথ ভ্রমণের পর এই গাছের শীতল ছায়ায় তিনি সময় কাটিয়েছিলেন বলে এই স্থানটি বিশ্রামস্থল হিসেবে পরিচিতি পায়। এরপর আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের সামনে। এখানে ছবি তোলা বারণ, তাই ভেতরে দৃশ্য দেখাতে পারলাম না। আর সব শেষে আমরা এলাম ভবার ভবানী মন্দিরে। ভবা পাগলা ছিলেন একজন প্রখ্যাত সাধক, কবি এবং লোকসঙ্গীত রচয়িতা। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় বিশ্বাস করতেন। কালনার এই আশ্রমটি ভবা পাগলার অন্যতম প্রধান সাধনক্ষেত্র ছিল। আমরাও ভেতরে প্রবেশ করলাম। এখানে দেবী ভবানীর একটি মন্দির রয়েছে, যাকে ঘিরে ভক্তরা জমায়েত হন। শোনা যায়, ভবা পাগলা নিজে এই মূর্তির সামনে বসেই তার অজস্র গান ও কবিতা রচনা করেছিলেন। মন্দিরটি দর্শন করে আমরা এলাম ভবার সমাধি মন্দিরের সামনে। এখানে এলে এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। অম্বিকা কালনাতে বিভিন্ন ঐতিহাসিক মন্দির ছাড়াও আরও একটা জিনিস বিখ্যাত, সেটি হলো মিষ্টি। আমরা চলে এসেছি কালনার চকবাজারের একটি বিখ্যাত মিষ্টির দোকান, মা অম্বিকা সুইটসে। কালনার পোস্ট অফিসের ঠিক বিপরীতে অবস্থিত এই দোকানের মাখা সন্দেশ ও কালাকান্দ খুবই ভালো। এছাড়াও এখানে নানান ধরনের মিষ্টি পাওয়া যায়। আপনারা যদি অম্বিকা কালনা ঘুরতে আসেন, তাহলে এখানকার মিষ্টি অবশ্যই চেখে দেখবেন। এত জায়গা ঘুরে দেখার পর এখন সময় লাঞ্চের। আমরা চলে এলাম হোটেল মা অম্বিকা। এই হোটেলটা অম্বিকা কালনা স্টেশনের খুব কাছেই অবস্থিত। এখানে আপনারা আমিষ ও নিরামিষ উভয় ধরনের খাবারই পাবেন। সারাদিন ইতিহাসের পাতায় ঘুরে এবার ফেরার পালা। আমরা ধরব কাটোয়া হাওড়া লোকাল। শীতের এই অম্বিকা কালনা ভ্রমণ আমাদের মনে আজীবন থেকে যাবে। আপনারা কবে আসছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী ভ্রমণে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। নমস্কার।